প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমি কথা বলবো। সেটি হলো ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে একটি পত্র জারি করা হয়েছে। আগামীতে যে ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যে বার্ষিক পরীক্ষা হবে সেটি কিভাবে হবে, কোন নিয়মে হবে এবং সেখানে কি সিলেবাস থাকছে বা কিভাবে কি করতে হবে সেই বিষয়ে এই চিঠির সাথে দুইটি বিষয় সংযুক্ত করা হয়েছে। প্রথমত হলো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সাধারণ নির্দেশনা এবং দ্বিতীয় হলো ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর সকল বিষয়ের মূল্যায়ন নির্দেশনা এবং সংক্ষিপ্ত পাঠ্যসূচি, প্রশ্নের কাঠামো, নম্বর বন্টন ও নমুনা প্রশ্নপত্র। তো আপনাদের এই বিষয়গুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, দেখি আমাদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সাধারণ নির্দেশনায় কি বলা হয়েছে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনা আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। অর্থাৎ বই যেটাই পড়ছে শিক্ষার্থীরা সেই বইয়ের আলোকেই কিন্তু হবে। মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। তাহলে এতদিন যেভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করা হয়েছিল কিছুটা চেঞ্জ থাকতে পারে বা বার্ষিক পরীক্ষাটি কি হবে সেটি কিন্তু নির্দেশনায় বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নের নমুনা অনুসারে অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। অর্থাৎ শিক্ষকরা শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা করবেন এবং এই নির্দেশনার সাথে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সেই প্রশ্নপত্রের ধরন অনুযায়ী নিজস্ব একটা প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষকরা, বিষয়ভিত্তিক শিক্ষক, তিনি মূল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২০২৪ খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ওই নিজ প্রতিষ্ঠানের শিক্ষকগণের প্রণীত প্রশ্নেই পরিচালিত হবে। তবে প্রশ্নের একটা নমুনা দেওয়া হয়েছে এই নির্দেশনার সাথে। তবে সেটি আমরা দেখব কিভাবে কি নির্দেশনা দেওয়া রয়েছে। ৪-এ বলা হয়েছে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে ১০০। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং বার্ষিক পরীক্ষা যেটি পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি মানে গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। সেটাও আবার নিচে দেওয়া হয়েছে, কিভাবে আমরা দেখব। এখন এই যে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা এই দুইটার সাধারণ নির্দেশনা দেওয়া রয়েছে এখানে। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বলা হয়েছে প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার, প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এই কাজগুলোর উপরেই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ যে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখব, সেই নির্দেশনা আমরা দেখব সেটি অনুসরণ করার জন্য বলা হয়েছে। সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস দেওয়া হয়েছে। তো এই যে আমাদের প্রায় ৯ মাস চলে গেল, সেপ্টেম্বর চলছে, বা এই সময়ের মধ্যে তো সেই সিলেবাসের মধ্যে যতটুকু পড়ানো হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কিছু অংশ তো থাকবে বা আছে। তাহলে সেটুকু তো হয়েই গেছে, কিন্তু পরবর্তী যেটুকু রয়েছে সেটু যেন এই বার্ষিক পরীক্ষার আগেই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়, শিক্ষণকালীন মূল্যায়ন, এবং রেকর্ড যেন ভালোভাবে সংরক্ষণ করা হয়। শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষার শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে তারিখে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে তার আগেই এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে সকল শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন।
এরপর রয়েছে বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশনা। বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মান বন্টন, বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলা বিষয়ের কতটি প্রশ্ন থাকবে, কিভাবে প্রশ্ন হবে, এক একটি প্রশ্নের মান কত হবে, অর্থাৎ নম্বর বন্টনটা কি হবে, সেগুলো কিন্তু ওই বাংলা বিষয়ের যে নির্দেশিকা সেখানে দেওয়া আছে। তাহলে যে যে সাবজেক্ট আছে প্রতিটি সাবজেক্টে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমরা দেখাবো কিভাবে পাবেন সেটি। এরপরে বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, সেখানে কিভাবে প্রশ্ন করবেন তার একটা নমুনাও দেওয়া আছে, কিন্তু উপরে কিন্তু বলে দেওয়া হয়েছে অবশ্যই সেই নমুনা প্রশ্ন যেন শিক্ষার্থীদের হাতে না দেওয়া হয়, অর্থাৎ হুবহু যেন নমুনা প্রশ্ন তুলে দিলেন এটা দিয়ে প্রশ্ন করে পরীক্ষা সেটা যেন না হয়, ওর আলোকে আপনারাই প্রশ্ন করবেন। লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। ওকে, এরপর হলো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি বা গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি। বলা হয়েছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100, অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংরেজি যে সাবজেক্টই বলেন মোট নম্বর 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে 30% এবং লিখিত বা বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে 70%। এটি একটু ব্যাখ্যা করা যদি যাই তার আগে আমরা নিচে দেখে আসি, নিচে লেখা আছে নিচে, যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বা বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। খুবই স্পষ্ট কথা বলা হয়েছে, ধারাবাহিক মূল্যায়নের নম্বর থাকবে 30 এবং বার্ষিক পরীক্ষায় নম্বর থাকবে 100, কিন্তু ফলাফল নির্ণয়ের সময় করা হবে কি ধারাবাহিক মূল্যায়নের যে ওই যে মার্কস সেই 30 নম্বরের মধ্যে 30 নম্বরই এখানে হিসাব করা হবে, আর বার্ষিক পরীক্ষায় যে 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে সেই 100 মার্ককে 70-এ কনভার্ট করে 70-এর মধ্যে কত হলো সেটি নেওয়া হবে। সেই তাহলে 100-এর মধ্যে যে 100-এর মধ্যে পরীক্ষা নেওয়া হবে বাট সেটিকে 70-এ কনভার্ট করা হবে। তাহলে 70-এর মধ্যে কত পেলো বার্ষিক পরীক্ষায় এবং ওই ধারাবাহিক পরীক্ষায় 30-এর মধ্যে কত পেলো, এই দুইটা যোগ করে 100 নম্বরের মধ্যে সে মোট কত পেল এর উপর ভিত্তি করে ওই বিষয়ে বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। উদাহরণস্বরূপ ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট নম্বর 30-এর মধ্যে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষায় মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল গ্রেড নির্ধারণ ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত 25 নম্বরের সাথে, অর্থাৎ 30-এর মধ্যে যে 25 পেল সেই 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত 80, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যখন লিখিত পরীক্ষা যেটা হলো সেই পেয়েছে 80, সেই 80 নম্বরের 70%, অর্থাৎ 80 গুণ 70% ইকুয়াল টু 56 হয়। তাহলে এই 25 নম্বরের সাথে 56 যোগ করে তার ওই বিষয়ে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে 25 যোগ 56 ইকুয়াল টু 80। বাংলা বিষয়ে শিক্ষার্থীর ক এর জিপিএ হবে 5 এবং লেটার গ্রেড হবে A+। কিভাবে পাস হয় সেক্ষেত্রে কিন্তু এই লেটার গ্রেড এবং নম্বরের পরিসর এবং গ্রেড পয়েন্ট একটি চার্ট দেওয়া হয়েছে, এটি এখন অনুসরণ করতে হবে। এর আগেও আমাদের এরকম একটি চার্ট ছিল, তবে সেটি কিন্তু যথেষ্ট পরিমার্জন করা হয়েছে। তো এখানে চার্টটি দেখেন, একজন শিক্ষার্থী কোনো বিষয়ে যদি 0 থেকে 32 এই পর্যন্ত পেয়ে থাকে সেক্ষেত্রে তার গ্রেড পয়েন্ট হবে 0 এবং লেটার গ্রেড হবে F। 33 থেকে 39 এর মধ্যে যদি পেয়ে থাকে বা এই পর্যন্ত পায় তার গ্রেড পয়েন্ট 1, লেটার গ্রেড D। 40 থেকে এটা হবে 49 যদি হয় তাহলে গ্রেড পয়েন্ট হবে 2 এবং লেটার গ্রেড হবে C।
50 থেকে 59 এই পেলে সে লেটার গ্রেড হবে 3 এবং লেটার গ্রেড পয়েন্ট হবে 3 এবং লেটার গ্রেড হবে বি। 60 থেকে 69 এই নম্বর পেলে সে গ্রেড পয়েন্ট পাবে 3.50 এবং লেটার গ্রেড হবে এ মাইনাস। 70 থেকে 79 এই নম্বর পেলে গ্রেড পয়েন্ট হবে 4 এবং লেটার গ্রেড হবে এ। এবং সর্বশেষ 80 থেকে যদি 100 নম্বর এই মধ্যে পায় সেক্ষেত্রে গ্রেড পয়েন্ট হবে 5 এবং লেটার গ্রেড হবে এ প্লাস। খুবই সুন্দরভাবে এটি বলে দেওয়া হয়েছে। এবং শ্রেণী উত্তরণের জন্য একটি নীতিমালাও বলা হয়েছে। একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করবে, মানে ওই সাবজেক্ট পাস করেছে, সাবজেক্ট উত্তীর্ণ। এবং তবে 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ ক্লাস উত্তরণের জন্য 3 বা তার চেয়ে বেশি বিষয়ে যদি সে ডি গ্রেড পেয়ে থাকে, 3টি পেলে বা তার চেয়ে বেশি, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য। ঠিক আছে, খুবই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক বা শিক্ষক যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো অনুসরণ করে বা এই সাধারণ নীতি অনুসরণ করে মূল্যায়ন কার্যক্রম বা বার্ষিক পরীক্ষা পরিচালনা করবেন। তবে এবার আমরা দেখে আসি সেই বার্ষিক পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস বা পাঠ্যসূচি, মূল্যায়ন নির্দেশনা এবং প্রশ্নের কাঠামো, নম্বর বন্টন, নমুনা প্রশ্ন, এটি কি দেওয়া আছে। তো এটির জন্য একটা লিংক দেওয়া হয়েছে, লিংকটি দেখে নেই। এটি ব্লু কালার দেখা যায়। আপনি যদি ওয়েবসাইট থেকে এই এটার উপরে ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনাকে কিন্তু এই যে সাইটে পাওয়া যাবে সেখানে নিয়ে যাবে। একটি গুগল ড্রাইভে নিয়ে গেল। গুগল ড্রাইভে দেখেন এই বাম পাশ থেকে ক্লাস 6, 7, 8, 9 লেখা আছে এবং ডান পাশে দেখেন একটা জিপ ফাইল দেওয়া আছে এবং ডাউনলোড অপশন এবং সাইজ দেওয়া আছে। তাহলে আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটি ডাউনলোড হবে। ধরেন আমি একটি ডাউনলোড অপশন ক্লিক করলাম, ক্লাস 7 বা 6 যেটাই হোক আপনি ক্লিক করেন। এটি ক্লিক করলেই দেখবেন এটা জিপিং 1 ফাইল এটি দেখা যাবে এবং এই যে কম্পিউটারের উপরে ডাউনলোড চিহ্ন, নিচের দিকে অ্যারো, এখানে দেখেন এই জিপিং হয়ে যাওয়ার পরে এই অ্যারো চিহ্নটা এটা সবুজ হলো বা ব্লু হলো, মানে ডাউনলোড হয়ে গেল। এরপর এই ডাউনলোড ফাইলটি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এরকম একটি ফোল্ডার দেখতে পাবেন। দেখবেন এই ফোল্ডারটি ডাবল ক্লিক করলেই ওপেন হতে পারে অথবা অনেক সময় এটিকে এক্সট্রাক্ট করতে হতে পারে। সেক্ষেত্রে এক্সট্রাক্ট করার নিয়ম হলো, যদি এরকম এটা ওপেন না হয় জিপ ফাইলটা, তাহলে এখানে রাইট ক্লিক করে দেখেন এই যে এক্সট্রাক্ট উইদাউট কনফার্মেশন অথবা এক্সট্রাক্ট টু দা স্পেসিফিক ফোল্ডার, অর্থাৎ আপনি যে ফোল্ডারে এই ফাইলটাকে নিয়ে রাখতে চান, আপনি ডেস্কটপ বা সি ড্রাইভ, বি ড্রাইভ, ডি ড্রাইভ, যেখানে আপনি খুশি রাখতে চান সেখানে চলে যাবেন। যাই হোক, আপনি এটা ক্লিক করলে দেখবেন এরকম এই পিডিএফ ফাইল দেখা যাবে এবং প্রত্যেকটা বিষয় এখানে, মানে এটা আমি দেখাচ্ছি অষ্টম শ্রেণীর এই যে সাবজেক্ট আর্টস এন্ড কালচার, বাংলা, এইভাবে শুরু করে সবগুলো সাবজেক্ট। আমি যদি যে কোনো একটা সাবজেক্ট আপনি যদি ক্লিক করেন, আমি বাংলা ক্লিক করলাম, দেখেন এখানে বাংলার পিডিএফ ফাইলটা ওপেন হলো। আপনাদের কাজ হলো এটি প্রিন্ট করে নেওয়া। তো আমি প্রিন্ট না করে আপনাদেরকে এখানে যা দেওয়া আছে প্রত্যেকটা নির্দিষ্ট একই ধরনের কথা বলা আছে। অতএব বলা হয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশে 2024 বিষয় বাংলা অষ্টম শ্রেণী প্রত্যেকটা থাকবে এবং পাঠ্যক্রম মানে সিলেবাস কতটুকু দেখেন, অধ্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় এবং কোন কোন অভিজ্ঞতা আছে এবং কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত এটি দেওয়া আছে। এইটুকুর মধ্যে তার বার্ষিক পরীক্ষা। মূল্যায়ন কাঠামো কি? শিক্ষণকালীন মূল্যায়নের জন্য 30%, সামষ্টিকে 70%, এটা আগেই জেনে গেছি। এবং প্রশ্নের ধারা মান বন্টন। সামষ্টিক মূল্যায়নের জন্য দেখেন কি থাকবে। সামষ্টিক মূল্যায়নের জন্য লিখিত পরীক্ষা 100 নম্বর, সেই 100 নম্বরের কি কি থাকবে? নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি এমসিকিউ ও 10টি এক কথায় উত্তর, মোট 25 মার্ক, 25 করে। সংক্ষিপ্ত উত্তর থাকবে 10টি, 10টি থেকে 10টির উত্তর দিতে হবে, 10 দুগুণে 20 মার্কস। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপকবিহীন বা কোনো আগের মতো যদি বলি এটা সিচুয়েশনাল, উইদাউট সিচুয়েশনাল কোশ্চেন,
এখানে মানে সংক্ষিপ্ত প্রশ্ন 5টি দেওয়া থাকবে, তার মধ্যে 3টি উত্তর দিতে হবে, 3 × 5 = 15 মার্ক। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেটি আছে সিচুয়েশনাল অর্থাৎ বা স্টিমুলাসটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে মার্ক হলো 8, 5টি দিতে 5 × 8 = 40। তাই মোট হলো কত? 40, 15, 20 আর এখানে 25, মোট এখানে 100 মার্ক। তাহলে এই হলো রচনামূলক। এবারে এই 100 কে 70% কনভার্ট করতে হবে যখন আপনারা তার নম্বর পত্র বা তৈরি করবেন। আর শিক্ষণকালীন মূল্যায়নে কি বলা হয়েছে দেখেন, অ্যাসাইনমেন্ট থাকবে 10 মার্ক, অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প 10 মার্ক, এবং শ্রেণী কাজ এগুলি কি আছে, পাঠ্যপুস্তকের সন্নিহিত যে একক কাজগুলো ছিল জোড়ায় বা আছে, ছক পূরণ, বক্স পূরণ, রোচাট অঙ্কন, এগুলোর 10 মার্ক। নমুনা দেওয়া আছে এখানে, কিন্তু আবার নমুনা কিন্তু আপনাকে দেওয়া আছে কিরকম করবে কাজগুলো। এই দেখেন প্রত্যেকটা বিষয়ের এখানে নমুনা একটা কোশ্চেনে তাহলে এখানে করে দেওয়া আছে, একদম সুন্দর করে এক সেট প্রশ্ন করে দেওয়া আছে আপনার জন্য। আপনার কাজ হলো একজন শিক্ষক হিসেবে এই বিষয়ে এই নমুনা প্রশ্ন অনুসরণ করে এ ধরনের প্রশ্ন তৈরি করা এবং পরীক্ষা নেওয়া। ঠিক আছে? তো প্রিয় দর্শক, এখানে কিন্তু বা আমি কিন্তু আর বিস্তারিত আপনাদেরকে বলছি না, প্রতিটি বিষয়ের জন্য এভাবে আহ, নমুনা প্রশ্ন মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে। এই আলোকে আপনারা খুব সহজেই এইভাবে ডাউনলোড করে এইগুলো দেখতে পারেন এবং আজ থেকেই আপনারা দেখা শুরু করেন, কারণ প্রশ্ন করতে হবে। নিশ্চয়ই একটি ভালো প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন। একজন শিক্ষার্থীর যে পারদর্শিতা, যোগ্যতা বা শিক্ষণ ফল যেটাই বলি না কেন অর্জন করার কথা ছিল সেটি অর্জন করেছে কিনা সেটি আমরা দেখব এইভাবে, এই এখন এই মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। তো এটি দেখে আজকেই আপনারা ডাউনলোড করে এটি চর্চা শুরু করুন। এইভাবে একটি সুন্দর প্রশ্ন করতে হবে, কারণ আমরা জানি যে উত্তর দেওয়ার থেকে প্রশ্ন করা কঠিন। আর বেশ কিছুদিন ধরে আপনারা এই ধরনের প্রশ্ন করা থেকে দূরেও ছিলেন, সেক্ষেত্রে একটু অনভ্যাসও হয়ে গেছে, ফলে একটু চর্চা করতে হবে। আশা করছি আপনারা এর আলোকে প্রশ্ন করতে পারবেন। আর শিক্ষার্থী যারা দেখছো বা শুনছো, তোমরাও এইভাবে প্রিপারেশন নাও, সুন্দর একটা পরীক্ষা দিতে হবে, ভালো ফলাফল করতে হবে। তো প্রিয় দর্শক, আহ, আজ আর নয়, আমি আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বা আপনারা জানতে পেরেছেন। এটি এনসিটিভির ওয়েবসাইটেও পাওয়া যাবে, মাওসির ওয়েবসাইটেও পাওয়া যাবে, আপনারা সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো নির্দেশনা আসলে সেটিও জানিয়ে দেবো। সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করে বা এটি ছড়িয়ে দিয়ে আপনার অন্য সহকর্মীকে জানানোর সুযোগ করে দিবেন আশা করি। আজ এ পর্যন্তই, শুভ বিদায়।